Thank you and welcome back to our channel Special Science Classes. আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আলোচনা করছিলাম, তড়িতাধান, তড়িৎ ক্ষেত্র, বিভব অধ্যায়ের। আজকে থার্ড পার্ট, তৃতীয় পর্ব। আজকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো ইলেকট্রিক ডাইপোল তড়িৎ দ্বিমেরু থাকে, তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর উপরে সুষম তড়িৎ ক্ষেত্র যে টর্ক প্রয়োগ করে সেই ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করব। সেই মান কখন সর্বোচ্চ হয়, কখন সর্বনিম্ন বা জিরো হয়, ইত্যাদি ইত্যাদি। সংক্ষেপে জানবো এরিয়া ভেক্টর, ক্ষেত্র ভেক্টর। একটা ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফলও একটা ভেক্টর, সে সম্পর্কে জানবো আমরা তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে। ইলেকট্রিক ফ্লাক্সটা কি আমরা জানবো গসেস থিওরেম বা গাউসের থিওরেম, গাউসের উপপাদ্য। সেখান থেকে লং স্ট্রেট ওয়্যার ইনফাইনাইটলি লং ইউনিফর্মলি চার্জড, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের সুষম আহিত একটা পরিবাহীর পাশে তড়িৎ ক্ষেত্র কত, মানে গসেস থিওরেম যে পড়ব, সেই গসেস থিওরেমের অ্যাপ্লিকেশন। একটা ফাঁপা আহিত গোলক বা খোলক বলতে পারি, তার বাইরে এবং ভিতরে তড়িৎ ক্ষেত্র কত হবে, অতি সহজেই গসের সূত্র থেকে, গসের যে উপপাদ্য, গসেস থিওরেম থেকে অতি সহজে নির্ণয় করা যায়। বেশ চমৎকার। তো প্রথমে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো তড়িৎ দ্বিমেরু থাকে, সেই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত। আমরা তড়িৎ দ্বিমেরু জানি সমপরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির আধান খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকলে কি তৈরি করে, তড়িৎ দ্বিমেরু। আমরা আলোচনা করেছি সেকেন্ড পার্টে, না জানলে সেকেন্ড পার্টটা দেখে আসবে। এটা একটা তড়িৎ দ্বিমেরু, মনে করলাম এখানে মাইনাস কিউ আধান রয়েছে, এখান থেকে এই জায়গাতে প্লাস কিউ আধান রয়েছে, এটা মিডল পয়েন্ট ও, এইদিকে এল আছে, এইদিকে এল আছে। তো হয়ে গেল তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল, একটা মাইনাস একটা প্লাস, অতি ক্ষুদ্র দূরত্ব এল আর এল, মানে মোট 12 দূরত্বে রয়েছে, এটা মধ্যবিন্দু। এই তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলটা কোথায় রয়েছে? সুষম তড়িৎ ক্ষেত্রে। সুষম তড়িৎ ক্ষেত্র আমরা তড়িৎ বলরেখার আলোচনায় বলেছিলাম, সুষম তড়িৎ ক্ষেত্র কোনটা? যে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখাগুলি স্ট্রেট লাইন, সরল রেখায় থাকবে, প্রতিটা তড়িৎ বলরেখা সমান্তরাল থাকবে, সমান দূরত্বেও থাকবে, যাতে ডেনসিটিটা সব জায়গায় সমান থাকে, তবে সেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তো আমরা এখানে সুষম তড়িৎ ক্ষেত্র একটা অঙ্কন করব। মনে করলাম এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, একটা লাইন দিলেও হয় বা অনেকগুলো লাইন দিলেও হয়, ইকুয়াল ডিস্টেন্স রাখার চেষ্টা করব। এটা হচ্ছে ই এর মান, এখানে ও ছিল, আর কি, আর হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর যে ভ্রামক টোয়াইস কিউ এল, কিউ ইন্টু টোয়াইস এল, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক পি টোয়াইস কিউ এল, এটা ভেক্টর রাশি, তার দিক কোন দিকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, এটা হচ্ছে পি এর মান। তো পি এর সাহায্যে, পি এর সহায়তায় এবং ইলেকট্রিক ফিল্ডের সহায়তায় এখানে ক্রিয়াশীল টর্কের আমরা মান নির্ণয় করব। আমরা জানি, না হলে জেনে নাও, যে তড়িৎ ক্ষেত্রে যদি কোনো বিন্দু ধনাত্মক আধান থাকে, তড়িৎ ক্ষেত্রের পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের দরুন যে বল অনুভব করবে, সেটা তড়িৎ ক্ষেত্রের দিকে হবে। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো প্লাস চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করে, কি পরিমাণে, কিউ ই। চার্জ যদি কিউ হয়, তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই, চার্জটা রেখেছি প্লাস কিউ, তাহলে বল অনুভব করবে কিউ ই, কোন দিকে, তড়িৎ ক্ষেত্রের দিকে। আর যদি নেগেটিভ চার্জ রাখতাম, ঋণাত্মক আধান, তাহলে কি হতো, সমপরিমাণ বল অনুভব করতো, কিন্তু তড়িৎ ক্ষেত্রের দিকে না, বিপরীত দিকে। তাই এই প্লাস কিউটা তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করবে কিউ ই পরিমাণ,
আর মাইনাস কিউ সেও তড়িৎ ক্ষেত্রের সেও বল অনুভব করবে, কিন্তু তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, যেহেতু নেগেটিভ বা ঋণাত্মক আধান, মানটা কত কিউই, কিন্তু বিপরীত দিকে। মনে রাখতে হবে এই দুইটি বল একই রেখার উপর ক্রিয়াশীল নয়, এটা মার্কার পেন। সমবল যদি এদিকে আমি প্রয়োগ করি আর এদিকে প্রয়োগ করি, মার্কারটা নড়বে চড়বে না, স্থির থাকবে, তার কারণ নেট বল জিরো। কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে এরকম সরল রেখায় এই সমবল প্রয়োগ হচ্ছে না, একই রেখায় ক্রিয়া করছে না, সমান বল দুটি, সমান এবং বিপরীতমুখী বল দুটি একই রেখার উপর ক্রিয়া করছে না। কি করছে? এরকম টেরা হয়ে আছে, একটা এদিকে টানছে, এটা এদিকে টানছে, তাহলে এটা কি নড়বে না? জায়গা পাল্টাবে না, কিন্তু এটা ঘুরবে। কেন বলছি? দেখো, এটাকে এদিকে যদি একজন টানে, এটাকে যদি এদিকে একজন টানে, তাহলে এটা তো এরকম হয়ে যাবে আস্তে আস্তে। এটা সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের সাপেক্ষে এটা আবর্তন গতি দেখা দেবে। অবশ্যই এখানে নেট ফোর্স জিরো। এই তড়িৎ দ্বিমেরুর উপর নেট ফোর্স কত? অলওয়েজ নেট ফোর্স সমান হচ্ছে জিরো। তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখি, তবে তার উপর নেট ফোর্স কত? নেট ফোর্স হচ্ছে অলওয়েজ জিরো। নেট ফোর্স জিরো, কিন্তু একটা টর্ক রয়েছে। টর্ক ফোর্সেরই প্রতিরূপ, যেটা ঘোরাতে সাহায্য করে। ফোর্স সরলরৈখিক গতি সৃষ্টি করে, আর টর্ক ঘূর্ণন গতি সৃষ্টি করে। তো এটাকে ঘোরাবে, ঘূর্ণন গতি সৃষ্টি করবে। তাই ঘূর্ণন গতি সৃষ্টিকারী যে টর্ক, সেই টর্কের আমরা মান নির্ণয় করব। টর্কটা কি চাইবে? টর্কটা চাইবে এই তড়িৎ দ্বিমেরুকে এই বরাবর এনে রাখতে। সর্বদাই তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক সুষম তড়িৎ ক্ষেত্রে টর্কের অভিমুখ এমন হবে, সেটা চেষ্টা করবে তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের নিজস্ব অভিমুখ যেদিকে, সেই দিকে নিয়ে আসতে, সাম্য অবস্থায় নিয়ে আসতে। টর্ক এই টাউ দিয়ে চিহ্নিত করা হয়। যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের, একটা বল নিতে হবে, দুটো সমান এবং বিপরীতমুখী বল আছে, তার মধ্যে একটা বলের মান নিতে হবে, গুণন বল দুটার মধ্যে লম্ব দূরত্ব, বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। এটা হচ্ছে টর্কের রাশিমালা। মনে রাখতে হবে যে এই যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এবং পি এর অভিমুখ, পি বলতে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, বা এই যে তড়িৎ দ্বিমেরু রয়েছে, তড়িৎ দ্বিমেরু এই তড়িৎ ক্ষেত্রের দিকে থিটা কোণে আছে, এই কোণটা থিটা। তড়িৎ দ্বিমেরু এই বরাবর রয়েছে, আর তড়িৎ ক্ষেত্র এদিকে রয়েছে, দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, থিটা কোণে আছে। যদি এরকম থাকতো তাহলে 0 ডিগ্রি, এটা আছে থিটা, এটা হলে 90 ডিগ্রি এটার সঙ্গে। তো ওটা থিটা যদি হয়, আমরা যদি এটাকে এরকম এক্সটেনশন করি, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে থিটা। এটা এক্সটেনশন কেন করলাম? এই যে বল আর এই যে একটা বল সমান বিপরীতমুখী, তাদের মধ্যে লম্ব দূরত্ব কত? তো এটাকে এরকম সরলরেখা টানো, এটাকে এরকম সরলরেখা টানো, সরলরেখা দুটোর মধ্যে লম্ব দূরত্ব নাও, এটা হচ্ছে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বের মান কত হবে? এটা থিটা, এটা টুয়াইসেল, তাহলে টুয়াইসেল সাইন থিটা। যদি টুয়াইসেল হয়, লাগা কস খাড়া সাইন, তো টুয়াইসেল, এটা হচ্ছে টুয়াইসেল কস থিটা, এটা হচ্ছে খাড়াটা হচ্ছে টুয়াইসেল সাইন থিটা। তাহলে এই দূরত্বটা হচ্ছে টুয়াইসেল সাইন থিটা। কোন দূরত্ব? বল দুটার মধ্যে লম্ব দূরত্ব টুয়াইসেল সাইন থিটা। একটি বলের মান কত? কিউই। আর বল দুটার মধ্যে লম্ব দূরত্ব কত? টুয়াইসেল সাইন থিটা, যেখানে থিটা পি ও ই এর মধ্যবর্তী কোণ। পি কত? পি তো আমরা জানি যে আধানটার, যে কোনো একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, গত ক্লাসে আমরা আলোচনা করেছি।
2QL কে বলা হয় পি ম্যাগনিচিউডে। ডিরেকশন মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, ওখানে ডিরেকশন লিখছি না, অনলি ম্যাগনিচিউড। তাহলে 2QL, তো এটাকে লিখতে পারি 2QL আর ই সাইন থিটা ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। পিই সাইন থিটা, দেখা এটা হচ্ছে পি এর অভিমুখ। এই মাথাটা যদি আমরা ডিরেকশন ধরি, এটা পি এর অভিমুখ, এটা ই এর অভিমুখ। পিই সাইন থিটা, পি থেকে ই এর দিকে এসে সাইন থিটা। অ্যাকচুয়ালি আমরা যদি পি আর ই ক্রস করি, তাহলে যে মানটা পাই সেটা হচ্ছে পিই সাইন থিটা ক্রস প্রোডাক্টে। আর ই ক্রস পি করলে মাইনাস চিহ্ন আসবে উল্টো, পি ক্রস ই পিই সাইন থিটা। তো পিই এটা হচ্ছে পি, এটা হচ্ছে ই। তো এই বরাবর যদি আমরা একটা স্ক্রু ঘুরাই, তাহলে এই বোর্ডের অন্তর্মুখী যে লম্ব সেটা হচ্ছে টাউয়ের মান, টাউয়ের অভিমুখ। টাউয়ের অভিমুখ কোন দিকে? টাউয়ের অভিমুখ হয়ে পি থেকে ই এর দিকে ঘোরাও একটা স্ক্রু, ডান পাকের স্ক্রু, তাহলে ভিতরের দিকে ঢুকছে। তারপর টাউয়ের অভিমুখ হবে পি থেকে ইতে আসলে এই বোর্ডের অন্তর্মুখী বরাবর লম্ব। পিই সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? পিই সাইন থিটাকে আমরা লিখতে পারি, যেহেতু টাউ টর্ক একটি ভেক্টর রাশি, তাই এটাকে লিখে যায় পি ক্রস ই। পিই সাইন থিটা, এটা সর্বোচ্চ কখন হবে? থিটা যখন 90 ডিগ্রি। থিটা যখন 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি বা 270 ডিগ্রিও হয়, হলে টাউ সর্বোচ্চ। টাউ ম্যাক্সিমাম কত হবে? পিই সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে মোট হচ্ছে পিই। মানে তড়িৎ দ্বিমেরু আছে, তড়িৎ দ্বিমেরুটা যখন পারপেন্ডিকুলার থাকবে ইলেকট্রিক ফিল্ডের, তখন এর উপরে মোট প্রযুক্ত টর্ক সব থেকে বেশি হবে। টর্কের মান কিন্তু স্থির না, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। যদিও ই স্থির, পি স্থির, কিন্তু টর্কের মানটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, এবং টর্কের মান 0 হয়ে যাবে যদি এরকম থাকে। তড়িৎ দ্বিমেরু যদি ই এর সঙ্গে প্যারালাল থাকে, টর্কের মান 0 হয়ে যাবে। কেন? এদিকে কিউই আর উল্টো দিকে কিউই সমান এবং বিপরীতমুখী বল একই রেখা বরাবর ক্রিয়া করবে তখন, তো এটা তো নেট টর্ক 0 হয়ে যাবে, নেট ফোর্সও 0 হয়ে যাবে। নেট টর্ক 0 হবে কেন? তার কারণ হচ্ছে লম্ব দূরত্ব, আধান দুটার বল দুটার মধ্যে লম্ব দূরত্ব 0 হয়ে যাবে। এখন এই দূরত্ব আছে, এটা যত ঘুরবে এই দূরত্বটা কমতে কমতে 0 হয়ে যাবে, তাই টর্কের মান 0। বলের মান 0 কেন? বিপরীতমুখী সমান বল একই রেখাই, তাই বলের মান 0। বলের মান তো এখানেও 0, এখানে বলের মান 0 কিন্তু টর্ক আছে। যখন এরকম হয়ে যাবে বলের মানও 0 হয়ে যাবে, টর্কের মানও 0 হয়ে যাবে। সর্বনিম্ন টর্ক কত হবে? যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। টি মিন ইজ ইকুয়াল টু ক্ষেত্র যে টর্ক প্রয়োগ করে সুষম তড়িৎ ক্ষেত্র নিতে হবে, নাহলে কিউই আর কিউই সমান হবে না, ই এর মান যদি কম বেশি হয়। আমরা জানি তড়িৎ বলরেখার উপর যে কোনো বিন্দুতে যদি আমরা টেনজেন্ট টানি, তাহলে সেই বরাবর ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। আর তড়িৎ বলরেখা যদি স্ট্রেট লাইন হয়, তড়িৎ বলরেখা যদি স্ট্রেট লাইন হয়, তাহলে তড়িৎ বলরেখার অভিমুখ আর ই এর অভিমুখ সমান। সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে যদি থিটা কোণে নিয়ে আসতে চাই, তাহলে কি পরিমাণ কার্য করতে হয়, বা থিটা কোণে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর কৃতকার্যের রাশিমালা বা স্থিতিশক্তির রাশিমালা কি সেটা জানবো। তড়িৎ দ্বিমেরুকে চাইলে এরকম রাখতে, তবু যদি আমরা জোর করে তাকে যদি থিটা অ্যাঙ্গেলে রাখতে চাই, তো আমাকে কাজ করতে হবে তো, কারণ প্রযুক্ত টর্কের বিপরীত দিকে আমি তাকে ঘোরানোর চেষ্টা করছি। প্রযুক্ত টর্ক কোন দিকে? এটাকে এই দিকে টানছে, এটাকে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঘোরানোর চেষ্টা করছি ক্লকওয়াইজ। তাহলে কৃতকার্য বা স্থিতিশক্তি রাশিমালা জানবো। মনে করলাম কোনো একটা নির্দিষ্ট অবস্থায় একটি বিশেষ অবস্থায় যখন থিটা কোণে রয়েছে তড়িৎ দ্বিমেরুটা, যখন তড়িৎ দ্বিমেরু রয়েছে কোনো একটা সময় থিটা কোণে তড়িৎ দ্বিমেরু রয়েছে সুষম তড়িৎ ক্ষেত্রে,
সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিশেষ অবস্থায় থিটা কোণে যখন তড়িৎ দ্বিমেরু রয়েছে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, বুঝে নিলে ভাষাগুলো বানিয়ে বানিয়ে তোমরা লিখতে পারবে, কোনো প্রবলেম হবে না আশা করি। ভাষাটা মেন না, মেন হচ্ছে কনসেপ্টটা। তাহলে সেই অবস্থায় টর্কের মান কত? কিউ ই সাইন থিটা। এবার থিটা কোণে আছে, এই থিটাকে যদি আমি ডি থিটা আরো বাড়িয়ে দিই, থিটাটাকে বাড়িয়ে দিই ডি থিটা। ডি থিটা কেন? কারণ টর্ক তো পরিবর্তনশীল টর্ক, টর্কের মান তো থিটার উপর নির্ভর করে। তাই একবারে থিটা কোণ বাড়িয়ে দিলাম ওটা বললে হবে না। থিটা কোণে ছিল, আমি ডি থিটা পরিমাণ কোণ বাড়িয়ে দিলাম, এই তড়িৎ দ্বিমেরুকে ঘুরিয়ে দিলাম। ডি থিটা এতটাই ছোট যে টর্ক সেই অল্প পরিবর্তনে টর্কের মানটা স্থির থাকবে, তবেই আমরা কৃতকার্যের রাশিমালা নির্ণয় করতে পারবো। অতএব ডি থিটা কোণ বৃদ্ধিতে কৃতকার্য ডি ডাব্লিউ কি হবে? বল ইন্টু সরণ, বল হচ্ছে কিউ ই সাইন থিটা আর সরণ হচ্ছে ডি থিটা। অর্থাৎ টর্ক যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তন ঘটনা হলে আমরা কি করতে হয়, কোনো একটা মুহূর্তে টর্ক রয়েছে কিউ ই সাইন থিটা, থিটা কোণের জন্য। এবার থিটাকে অল্প পরিমাণ ডি থিটা পরিমাণ সরাবো যাতে টর্কটা না পাল্টায় ওই অল্প অ্যাঙ্গেলের জন্য। টর্কটা ওই ডি থিটার জন্য স্থির ধরে নিতে হবে। তাহলে হচ্ছে কিউ ই সাইন থিটা ডি থিটা। এবার আমরা এটাকে ইন্টিগ্রেট করব, যে থিটা কোণ তাহলে ডি থিটার জন্য যদি এই পরিমাণ কাজ করতে হয়, তাহলে 0 থেকে থিটা করতে কি পরিমাণ কাজ করতে হয়েছে। অতএব থিটা বিকৃতির জন্য বা থিটা বিক্ষেপণের জন্য কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি করতে হয়, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেট করলে ডাব্লিউ পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু থিটা কিউ ই সাইন থিটা ডি থিটা। আর ওটাকে এখানে নিয়ে আসলাম। তো ডাব্লিউ কি হবে, কিউ ই তো ধ্রুবক, কিউ এর মান ধ্রুবক, এখানে ই এর মান ধ্রুবক, তো সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করি কি হবে, কস থিটা। তাহলে কিউ ই কস থিটা, লিমিট 0 থেকে থিটা, 0 ডিগ্রিতে ছিল, থিটা ডিগ্রির উপর দিক 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি পর্যন্ত ঘোরানো হয়েছে, তার ফলে কৃতকার্য। কিউ ই 0 থেকে থিটা, আগে 0 বসাই, তো 0 বসালে হবে 1 আর থিটা বসালে কস থিটা, 1 মাইনাস কস থিটা হচ্ছে কৃতকার্যের মান, যেটাই হচ্ছে স্থিতিশক্তি। ভি, তাহলে কিউ ই 1 মাইনাস কস থিটা। এই কৃতকার্যের মান কখন সর্বোচ্চ হবে, যখন থিটার মানটা এই বরাবর থেকে ঘুরে এই বরাবর চলে আসবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি করলে দেখো, 180 ডিগ্রি করলে এটা হয়ে যাচ্ছে -1, মাইনাস আর মাইনাস মিলে হচ্ছে +1, +1 আর +1 মিলে হচ্ছে 2, তাহলে 2 কিউ ই। তাহলে কৃতকার্য ভি ম্যাক্স বা স্থিতিশক্তি ইকুয়াল টু 2 কিউ ই। আর মিনিমাম যখন এরকম থাকবে, থিটার মান 0, থিটার মান 0 মানে হচ্ছে 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তো ডাব্লিউ ইকুয়াল টু 0। এখানে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে ভি মিন সমান হচ্ছে 0। অর্থাৎ এইরকম অবস্থায় থাকলে এটাকে বলা হয় সাম্য অবস্থা, সুস্থির সাম্য অবস্থা। কারণ পজিটিভ আধান কি ই এর দিকে আছে, ই এর অভিমুখে, কিন্তু এরকম যদি থাকে সেটাও সাম্য, কিন্তু অস্থির সাম্য। এখানেও নেট টর্ক 0, নেট ফোর্স 0, কিন্তু একটু নড়াই দিলেই ঘুরে এই বরাবর চলে আসবে।
এতদিন জেনেছিলাম যে বল, সরণ, ত্বরণ, বেগ এগুলো ভেক্টর রাশি, কিন্তু মনে রাখতে হবে ক্ষেত্রফলকেও ভেক্টর রাশি ধরা হয়। পদার্থবিজ্ঞানের ভাষায় ক্ষেত্রফল ভেক্টর রাশি। ক্ষেত্রফল ভেক্টর রাশি, তো ভেক্টর কি থাকে? মান থাকে, দিক থাকে। যার মান আছে, দিক আছে, সেটাই তো ভেক্টর রাশি। তো ক্ষেত্রফলের মান হচ্ছে, আমরা ইতিমধ্যে যা জানি, ক্ষেত্রফল নির্ণয়ের কোনো তলের যে ক্ষেত্রফল, সেই বর্গমিটার হোক, বর্গ সেন্টিমিটার হোক, সেই মানটা, ক্ষেত্রফলের মানটাই হচ্ছে ক্ষেত্র ভেক্টরের মান। আর দিক কোন দিকে? এটা যদি ক্ষেত্রফল হয় এই তলটা, তাহলে দিক হবে আইদার এরকম আউটওয়ার্ড পারপেন্ডিকুলার, লম্বভাবে বহির্মুখী তলের উপর, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক, অথবা এখান থেকে ভিতরের দিকে ক্ষেত্র ভেক্টরের দিক। যদি একটা তল থাকে, তাহলে ক্ষেত্র ভেক্টরের দিক পারপেন্ডিকুলার বাইরে, অথবা এদিকে, যে কোনো একটা দিকে ধরা যায় ক্ষেত্র ভেক্টরের দিক। ওটাও রাইট, এটাও রাইট, যে কোনো একটা ধরা যায়, দুটা হয় না, একটা ধরা যায়, রেডিয়ালি ইনওয়ার্ড আর আউটওয়ার্ড পারপেন্ডিকুলারি। কিন্তু এই তলটা যদি একটা দ্বিমাত্রিক তল হয়, 2D হয়, কিন্তু যদি 3D হয়, মনে করলাম এরকম একটা সমকোণী চৌপল রয়েছে, 3D বাক্স রয়েছে, এক্ষেত্রে সর্বদাই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে বহির্মুখী, তলের উপর লম্ব হবে বহির্মুখী। এখানে ক্ষেত্র ভেক্টর এ না দিয়ে আমরা এস দিই, কারণ বেশিরভাগ বইয়ে সারফেস ভেবে নিয়ে এস দিচ্ছে। এটাতে লম্ব বরাবর এস, এখান থেকে আউটওয়ার্ড এস হবে ডিরেকশন। অর্থাৎ 3D যদি হয় তাহলে সর্বদাই একটা তল, ভিতরে কোনো ক্ষেত্র ভেক্টরের অভিমুখ নাই, এই বাক্সটার ভিতরে কোনো ক্ষেত্র ভেক্টরের অভিমুখ নেই, সব বাইরে বহির্মুখী। 3Dতে বহির্মুখী লম্ব ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে সোজা ভাষায় বেশি চিন্তা না করে ক্ষেত্রফল, তাকেও আমরা ভেক্টর ধরি, মানটা হচ্ছে ওই ক্ষেত্র ভেক্টরের মান, আর লম্বভাবে বহির্মুখী বা অন্তর্মুখী হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক। কিন্তু যদি 3 ডাইমেনশনাল হয়, বক্রতল হোক আর সমতল হোক 3 ডাইমেনশনাল, তাহলে ভিতরের দিক হতে পারে না, একটা দিকেই হতে পারে, শুধুমাত্র বহির্মুখী হতে পারে 3D-র বেলাতে। তড়িৎ ফ্লাক্স কি? আমরা তড়িৎ বলরেখার নাম শুনেছি। তড়িৎ বলরেখা কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলি তড়িৎ বলরেখা লম্বভাবে ক্ষেত্রফলকে ছেদ করে, ওই সংখ্যাটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা তল রাখা যায়, সেই তলের লম্বভাবে যতগুলা তড়িৎ বলরেখা ছেদ করে, সেই সংখ্যাটাই হচ্ছে তড়িতের ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, সুষম তড়িৎ ক্ষেত্র, সমান্তরাল নিয়েছি, একই দিকে নিয়েছি, ঘনত্ব একই নিয়েছি। তো এখানে একটা তল রয়েছে, মনে করলাম এখানে একটা তল রয়েছে, এখানে একটা তল রয়েছে, এই তলের মধ্যে ফ্লাক্স কত, তড়িৎ ফ্লাক্স কত? দেখ কয়টা বলরেখা গেছে, 1 2 3 4 5 6 7টা, তো তড়িৎ ফ্লাক্স হচ্ছে 7। তড়িৎ ফ্লাক্স কি করে নির্ণয় করবো আমরা? একক ক্ষেত্রফলে, মনে করলাম একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে তড়িৎ বলরেখা যায়, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে তড়িৎ বলরেখাগুলি অতিক্রম করে, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান ই। তো একক ক্ষেত্রফলে যদি ই যায়, তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত যাবে? ইএস। একক ক্ষেত্রফলের মধ্যে যদি ই যায়, তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে কত যাবে? তাই তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে ই এস। কিন্তু মনে রাখতে হবে এটার ক্ষেত্রে এই যে তলটা আছে, তলটারও দিক হচ্ছে এই বরাবর, আর তড়িৎ ক্ষেত্রের তারও দিক হচ্ছে এই বরাবর, অর্থাৎ পরস্পর প্যারালাল। তলটার সঙ্গে লম্বভাবে গেছে
তড়িৎ বলরেখাগুলি, কিন্তু তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে গেছে তলের সঙ্গে, আর তলের ভেক্টরও তলের সঙ্গে লম্ব, তো দুই লম্ব মিলে প্যারালাল, তখন ই আর এস গুণ করলে আমরা তড়িৎ ফ্লাক্স পাবো। কিন্তু যদি অ্যাঙ্গেলে থাকে, এটার ক্ষেত্র ভেক্টর হচ্ছে লম্ব বরাবর, আর মনে করলাম কোনো কারণে যে তড়িৎ ক্ষেত্র, অতগুলো লাইন দিচ্ছি না, একটা লাইন দিচ্ছি, থিটা কোণে রয়েছে তড়িৎ ক্ষেত্র, তাহলে এখানে তড়িৎ ফ্লাক্স কত? তড়িৎ ফ্লাক্স নিতে গেলে অ্যাঙ্গেলে ঢুকেছে, তাই এগুলোকে কম্পোনেন্ট করে নিতে হবে এসের দিকে। ই এর কম্পোনেন্ট নিব আমরা এসের দিকে, ই এর কম্পোনেন্ট এসের দিকে নিয়ে এলে কী হবে? ই কস থিটা ইন্টু এস। তাই যদি অ্যাঙ্গেল থাকে, এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, আর যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে আমরা কি করব? ই এস কস থিটা, সোজা ভাষায় ই ভেক্টর ডট এস ভেক্টর, থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। ই ডট এস। এবার তল তো একেবারে প্লেন হতে পারে না, তলটা বাঁকাটেরা হতে পারে, সেই জন্য ছোট্ট ডিএস পরিমাণ তল নেব, যে ডিএস তলের একটা নির্দিষ্ট ভেক্টর রয়েছে, যে ডিএস তলকে আমরা কল্পনা করতে পারি সমতল। তাই ফাই একবারে যদি না পাই, প্লেন শিট যদি না হয়, তো সবসময় আমরা যে ফর্মুলাটা তড়িৎ ফ্লাক্সের জন্য ব্যবহার করব সেটা হচ্ছে ডি ফাই ইজুক্যাল টু ই ভেক্টর ইন্টু ক্ষুদ্র ক্ষেত্রফল ভেক্টর ডিএস। এটা হচ্ছে মেন সূত্র, যেটাকে সর্ব জায়গায় আমরা কাজে লাগাবো, কারণ এটা তো একেবারে ইউনিফর্ম যদি হয়, এসটা একেবারে প্লেন সমতল, এটা ইউনিফর্ম, তখন এই সূত্র খাটবে। কিন্তু অতটা সৌভাগ্যবান না যে অত ভালো তল পাওয়া যাবে, তাই আমরা ক্ষুদ্র তল ডিএস ধরবো, ই ডট ডিএস সমান ডি ফাই, তড়িৎ ফ্লাক্স ডি ফাই ইজুকাল টু ই ডট ডিএস, এটা আমাদের মনে রাখতে হবে। এবার মনে রাখবে যে তলের সঙ্গে যদি লম্ব বরাবর যায়, একটা যদি তল থাকে, তলের সঙ্গে যদি লম্ব বরাবর ই যায়, তার তড়িৎ ফ্লাক্স কত? তলের ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার এস, ই বরাবর কোণ কত? 90 ডিগ্রি। তাহলে দেখো ই এস কস 90, ই এস কস 90 মানে কি 0, তাহলে ডি ফাই বলি বা ফাই বলি ইজ ইকুয়াল টু 0 ফর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তড়িৎ ফ্লাক্সের যদি সংজ্ঞা লিখি, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোণে তলের মধ্য দিয়ে লম্বভাবে মোট যে সংখ্যক তড়িৎ বলরেখা যায় তাকে তড়িৎ ফ্লাক্স বলে। গসেস থিওরিম বা গস বা গাউস যাই বলি না কেন, গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য কি বলছে? বিজ্ঞানী গাউস যদি টোটাল ফ্লাক্স চাই, ডি ফাই যদি এটা হয়, তাহলে ফাই কত হবে? ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাই তো? ইন্টিগ্রেশন করতে হবে, ফাই ইজ ইকুয়াল টু ই ডট ই ডিএস, ইন্টিগ্রেশন করবো। ডট তো একটা স্কেলার রাশি, ফাই একটা স্কেলার রাশি, কিন্তু তড়িৎ ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। তো এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স নির্ণয়ের রাশিমালা, ম্যাথমেটিক্যাল। এবার গাউস একটা ম্যাজিক্যাল দিয়েছে, ম্যাজিক্যাল তড়িৎ ফ্লাক্স নির্ণয়ের রাশিমালা। তারপরে আমরা এটা এবং ওটা দুটোকেই প্রয়োগ করে অতি সহজে ই এর মান নির্ণয় করব বেশ কয়েকটা নির্দিষ্ট জ্যামিতিক বিশিষ্ট আহিত পরিবাহীর জন্য। তো গাউসের উপপাদ্য বলছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, বদ্ধতলটা এরকম হোক, বদ্ধতলটা গোলক হোক, বদ্ধতলটা শঙ্কু হোক, যে টাইপের হোক, আবদ্ধ তল হতে হবে। আবদ্ধ তলের মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে এদের সমস্ত তল দিয়ে চতুর্দিক সর্বদিক দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? গাউস বলেছে ফাই ইজ ইকুয়াল টু কিউ আপন এপসাইলন নট।
এর ভিতর দিয়ে ফাই হবে কিউ আপন এপসাইলন নট, এর মধ্যে দিয়ে কিউ আপন এপসাইলন নট, এর মধ্যে কিউ আপন এপসাইলন নট, এসআই বা সিজিএস এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। আমরা এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের জন্য সমস্ত কিছু বার করব। তো গাউসের উপপাদ্য বলেছে কোনো গাউসিয়ান তলের মধ্য দিয়ে, মানে আবদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হবে তার অভ্যন্তরে যা আধান রয়েছে তার 1/ε গুণ কিউ বাই এপসাইলন, মানে কি কিউ ইন্টু 1/ε0, কিউ ইন্টু 1/ε0। তাহলে গাউসের উপপাদ্য হচ্ছে কোনো আবদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স তার অভ্যন্তরে অবস্থিত আধানের, তড়িৎ আধানের, বা আধানে লিখলেও হলো, তড়িৎ আধানের 1/ε0 গুণ 1/ε0। কোনো আবদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স তার অভ্যন্তরে অবস্থিত তড়িৎ আধানের 1/ε0 গুণ, অর্থাৎ ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। সোজা হিসাব, এরকম ইন্টিগ্রেশন করতে বলছেন না, এবং যে কোনো শেপের জন্য সেটা প্রযোজ্য। এবার আমরা গসেস থিওরেম বা গাউসের উপপাদ্য প্রয়োগ করে বিভিন্ন আহিত পরিবাহীর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব অতি সহজে। সিলেবাসে মাত্র 3টা রয়েছে। প্রথমে রয়েছে সুষম আহিত পাতলা গলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। একটা পাতলা গলীয় খোলক রয়েছে, যেটাকে মনে করলাম প্লাস আধানে আহিত করা হয়েছে সর্বত্র। এই গলীয় খোলকের বাইরে বা ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান কত? তো আমরা 1 নাম্বার বাইরের তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করব। নির্ণয় করার জন্য সবসময় কি করতে হবে? একটা কাল্পনিক গাউসিয়ান তল কল্পনা করতে হবে, আবদ্ধ। তো এটার সিমেট্রিক, এটা আমরা মনে করলাম এখান থেকে আর দূরত্বে মনে করলাম যে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। তো এখান থেকে আমরা একটা গাউসিয়ান, এখানে আমরা একটা তল নিব ডিএস তল। আচ্ছা, আমরা এক কাজ করি, এই ভিতরের গোলকটা যেটা আহিত গোলক তার ব্যাসার্ধ আর ধরি, আর এই ডিস্টেন্সটাকে এক্স ধরি। এটা আর এটা হচ্ছে মনে করলাম এক্স দূরের একটা বিন্দুতে নির্ণয় করব। আহিত গোলকের ব্যাসার্ধ আর, এবং সেখান কেন্দ্র থেকে, সে আহিত গোলকের কেন্দ্র থেকে এক্স দূরে কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। উদ্দেশ্য কি? তড়িৎ ক্ষেত্র। পদ্ধতি কি? গাউসিয়ান সূত্র, গাউসিয়ান উপপাদ্য প্রয়োগ করব, এবং আমাদের নিজস্ব যে ফ্লাক্স নির্ণয় করার পদ্ধতি সেটা প্রয়োগ করে দুটাকে কম্পেয়ার করলে এর মান পেয়ে যাব। তো গাউসিয়ান সূত্র প্রয়োগ করার জন্য কি করতে হবে? একটা গাউসিয়ান গোলক নিতে হবে, কাল্পনিক গোলক, কাল্পনিক গাউস গোলক চিন্তা করতে হবে। কারণ আবদ্ধ গোলকের অভ্যন্তরে মোট যে আধান আছে সেই আধানের 1/ε গুণ এখান থেকে ফ্লাক্স নির্গত হবে। অতএব গাউসের সূত্রানুযায়ী বা গাউসের উপপাদ্য অনুযায়ী এক্স ব্যাসার্ধের গোলক থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? গাউসের সূত্র বলছে মোট তড়িৎ ফ্লাক্স, অত হিসাব নিকাশ করতে হবে না। ভিতরে যত আধান আছে, ভিতরে মনে করলাম মোট আধান আছে কিউ, এই গোলকটার ভিতরে গোলকটাতে মোট আধান আছে কিউ, মোট আধান কিউ। এই গাউসিয়ান গোলকের তো ভিতরে,
যেখানেই থাক, গাউসিয়ান গোলক দিয়ে কত ফ্লাক্স নির্গত হবে? মোট যে ভিতরে আধান রয়েছে তার 1/ε গুণ, এটা হচ্ছে মোট ফ্লাক্স গাউসের উপপাদ্য অনুসারে। আর আমাদের অনুসারে কি, আমাদের ম্যাথমেটিক্যাল হচ্ছে এখানে একটা ডিএস তল নেব যেটা রেডিয়ালি আউটওয়ার্ড, আর ই এর মান এখান থেকে এই বরাবর হবে, সবসময় বহির্মুখী। ডিএস এর মানটাও বহির্মুখী, এর মানও বহির্মুখী। ই এবং ডিএস, ই আর ডিএস হচ্ছে প্যারালাল। অতএব ডি ফাই, ডিএস এর মধ্যে দিয়ে ডি ফাই কী হবে? ডি ফাই হচ্ছে ইডিএস। অতএব ফাই কত হবে? ফাই হবে ইন্টিগ্রেশন অফ ইডিএস। যদি এই বিন্দুতে ই হয় তড়িৎ ক্ষেত্র, একটু লিখতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র। এবার ই হচ্ছে ইউনিফর্ম। দেখো এখানে যেরকম প্রত্যেকটা সমান দূরত্বে আছে কিছু, এখান থেকে গোলকে নিতে হবে। গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে একটা সিমেট্রি নিতে হবে, যে চার্জ যাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকে এই কাল্পনিক তলের সাপেক্ষে। এদিকে ই হলে এখানেও ই হবে, এখানেও ই হবে, সব জায়গায় ই এর মান সমান হবে। তো ই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ই বেরিয়ে আসলো। আর ডিএসকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা ইন্টিগ্রেশন কত হয়? 4πr², 4πx²। তো এটা ফাইয়ের মান ম্যাথমেটিক্যাল, এটা ফাইয়ের মান গাউসিয়ান, দুটাই তো একই ফাই, এই কাল্পনিক তলের মধ্য থেকে নির্গত হয়েছে। দুটোকেই যদি সমান করে দিই, অতএব ই 4πx² = q/ε0। এখান থেকে ই, উদ্দেশ্য হচ্ছে ই বার করা, q/4πε0 x²। এটা লেখা যায় 1/4πε0 q/x²। দেখো তড়িৎ ক্ষেত্রের মতন, বিন্দু আধানের মতন। তাহলে মনে করতে হবে এটাকে বিন্দু আধান কেন্দ্রে কেন্দ্রীভূত হয়েছে, মনে হবে যে আধান কেন্দ্রে রয়েছে। ঠিক সেরকম অসীম দৈর্ঘ্যের সুষমভাবে আহিত, অসীম দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্য বলছে। অ্যাকচুয়ালি অসীম দৈর্ঘ্য মানে সত্যি অসীম দৈর্ঘ্য না, এখানে যত দূরে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব সেই দূরত্বের তুলনায়, এক্স এর তুলনায় এই দৈর্ঘ্যটা অসীম। এবার এর কোনো একটা বিন্দুতে আমরা ই নির্ণয় করব। এদিকে সমদূরত্বে আমরা যদি ই নির্ণয় করি, সমদূরত্বে এটা একটা রড, সমদূরত্ব কোন দিকে হয়? ডান দিক আর বাম দিক না, সামনে পিছনে সব দিকেই। অর্থাৎ সমদূরত্ব হচ্ছে বৃত্তাকার, লম্বাই রয়েছে অনেকটা। তো বৃত্তাকার জিনিস যদি লম্বা করি তাহলে একটা চোঙ তৈরি হয়। তাই এখানে গাউসিয়ান তল হচ্ছে, গাউসের তল হচ্ছে চোঙ, সিলিন্ডার। তো আমরা এখানে এল দৈর্ঘ্যের, এটা তো অনেক অসীম দৈর্ঘ্য হিসেবে এল দৈর্ঘ্যের সিলিন্ডার নির্ণয় করব। এই বিন্দুতে আমরা ই বার করছি, এখান থেকে কত দূরে? এক্স দূরে বা আর দূরে, যেটাই ধরি না কেন, আর ধরে নিই, কারণ ওখানে একটা আর অলরেডি ছিল সেজন্য এক্স ধরেছিলাম। যাই হোক, যেরকম ইচ্ছা ধরলেই হবে, বইয়ে যেমন আছে তেমন করে করবে। আর দূরত্বে ধরলাম। তাহলে গাউসিয়ান তল অনুযায়ী, গাউসের সূত্র অনুযায়ী এটা সারফেস 1, এটা সারফেস 2, আর এটা কার্ভটা হচ্ছে সারফেস কার্ভড। তা গাউসের অধ্যায় অনুসারে ওই চোঙ দিয়ে, এল দৈর্ঘ্যের চোঙ ধরেছি, ওই চোঙ দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি হবে? ফাই S1, ফাই S2, ফাই S কার্ভ। এখানে আধান রয়েছে, সুষমভাবে আহিত পরিবাহী আধান রয়েছে। মনে করলাম একক দৈর্ঘ্যে রয়েছে কিউ পরিমাণ করে। একক দৈর্ঘ্যে যদি কিউ পরিমাণ থাকে, কোনো বইয়ে ল্যামডা দিয়ে আছে, একক দৈর্ঘ্যে কিউ পরিমাণ থাকে, তাহলে এল দৈর্ঘ্যে এখান থেকে এখান পর্যন্ত এল দৈর্ঘ্যে মোট আধান কত আছে? কিউ এল। একক দৈর্ঘ্যে যদি এল থাকে, এটা অসীম পর্যন্ত, টোটাল আধান তো আমরা হিসাব করতে পারি না। একক দৈর্ঘ্যে কিউ, তাহলে এল দৈর্ঘ্যে
কিউএল, এই কিউএল সিলিন্ডার নিয়ে চিন্তা করছি। আবদ্ধ তল কল্পনাই করতে হবে গাউসের সূত্র প্রয়োগ করতে গেলে। এবার দেখো S1 দিয়ে যে ফাই বেরোবে, ফাইটা কোন দিক দিয়ে বেরোবে? এই বরাবর। তো ফাইয়ের সঙ্গে এখানে এস এর ডিরেকশন কোন দিকে? রেডিয়ালি আউটওয়ার্ড। ফাইয়ের ডিরেকশন কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এই বরাবর। কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ হলে 0 হয় ফ্লাক্সের মান। এখানেও ই হচ্ছে এই বরাবর, এদিকে ই এই বরাবর। রেডিয়ালি এটা যদি আহিত হয় ধনাত্মক আধানে, এদিক থেকে তড়িৎ ক্ষেত্র, ওদিক থেকে তড়িৎ ক্ষেত্র, এদিক থেকে তড়িৎ ক্ষেত্র, এদিক থেকে পারপেন্ডিকুলার বেরিয়ে যাবে বাইরে, আউটওয়ার্ড। তার সঙ্গে তলটা হচ্ছে 90 ডিগ্রি করে আছে, তো এরও ফাই হবে 0, ওরও ফাই হবে 0, তো এটাও 0, এটাও 0। আর কার্ভ দিয়ে কত হবে? কার্ভ দিয়ে এটা গাউসের বলছে না, গাউসের উপপাদ্য অনুসারে ওই চোঙ দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এটা লাগবে না এখানে। গাউসের সূত্র নিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? মোট আধান, গাউসের সূত্র অনুযায়ী মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে মোট আধান ডিভাইড বাই এপসাইলন 0 ইজ ইকুয়াল টু কিউএল বাই এপসাইলন 0। আর যদি আমরা ম্যাথমেটিক্যাল করি তাহলে ফাই ইজ ইকুয়াল টু ফাই S1 ফার্স্ট সারফেস, ফাই S2, ফাই S3। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, আর এটা কত হবে? ইন্টিগ্রেশন অফ EDS, ইন্টিগ্রেশন অফ EDS। ইন্টিগ্রেশন EDS যদি হয়, ই হচ্ছে ইউনিফর্ম, তো ই বেরিয়ে আসবে। আর ডিএসকে যদি ইন্টিগ্রেশন করি এখানে ডিএস নিয়ে, তাহলে কি হবে? গোটা সিলিন্ডারের বক্রতলটা হবে, বক্রতলের রাশিমালা কি? 2πRL। এবার এটা আর এটাকে ইকুয়াল করে দেব, ই 2πRL ইজ ইকুয়াল টু কিউএল বাই এপসাইলন নট। এখান থেকে ই ইজ ইকুয়াল টু কি আসছে? এল কাটছে, কিউ ডিভাইড বাই 2π এপসাইলন নট ইন্টু আর। এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের যে ঋজু আহিত পরিবাহী আছে, সেই পরিবাহী থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান। এবার অসীম বিস্তৃতির সমতল, অনেক বড় একটা সমতল রয়েছে সুষমভাবে আহিত, তার জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়। তো যে কোনো একটা বিন্দুতে এখানে যদি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয়, বা সমদূরে এখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয়, তাহলে এই তলের জন্য এখানে গাউসিয়ান তল বলতে একটা সিলিন্ডার নিতে হবে, এই বরাবর সিলিন্ড্রিক্যাল নিতে হবে। মনে করলাম ডিএস হচ্ছে এটার তল, তাহলে একক ক্ষেত্রফলে আধান যদি সিগমা হয়, এখান থেকে যে তড়িৎ ক্ষেত্র যাবে বা এখান থেকে যে তড়িৎ ক্ষেত্র বেরোবে এই আধানের জন্য, টোটাল সিটের জন্য না, এই আধানের তড়িৎ ক্ষেত্র, তো এটা যদি ডিএস হয়, এটা ডিএস হয়, এটাও ডিএস হবে। সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব হলে মোট আধান কত হবে? সিগমা ডিএস। মোট আধান কত হবে? সিগমা ডিএস। অতএব গাউসের সূত্র কি বলছে? গাউসের উপপাদ্য কি বলছে? মোট ফ্লাক্স, এখান থেকে বেরোবে মোট ফ্লাক্স, এখান থেকে না, মোট সিলিন্ডারটা দিয়ে, এই মোট সিলিন্ডারটা দিয়ে ফ্লাক্স বেরোবে কত? আধান বাই এপসাইলন 0, 1 নাম্বার। আর আমাদের ম্যাথমেটিক্যাল কি বলছে? এর ভিতর দিয়ে ফ্লাক্স বেরোবে ইডিএস। আমাদের ম্যাথমেটিক্যাল বলছে এটা দিয়ে ফাই 1, এটা দিয়ে ফাই 2, আর কার্ভ দিয়ে তলটায় যে চোঙটা আছে এই দিয়ে সাইড দিয়ে, এটা মনে করলাম এদিক দিয়ে ফাই 1, এদিক দিয়ে ফাই 2, আর বক্রতল দিয়ে ফাই 3। মনে রাখতে ফাই 3টা 0 হবে, কারণ ই এই বরাবর আর তলের ভেক্টরটা হচ্ছে লম্ব বরাবর কার্ভের উপর, তা 90 ডিগ্রি, তো এটা হচ্ছে 0। ফাই 1 ফাই 2 সমান হবে এরও যা ক্ষেত্রফল ওরও তা ক্ষেত্রফল, তা 2 ফাই বলতে ইডিএস, 2 ইডিএস।
তাই যদি হয় এটাও ফাই ওটাও ফাই, দুই জায়গা থেকে বার করতে পারি 2e ds ইজ ইকুয়াল টু সিগমা ds এপসাইলন 0, ds ds ও বাদ চলে যাচ্ছে, তাহলে e ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। অতি সহজে বার করা যায়, একেবারে জলের মতন করে ভাববে, অতি সহজে বার করা যায়। যাই হোক, আরেকটা ছিল যে গোলীয় খোলক, তার ইনসাইডে আমরা বার করতে ভুলে গেলাম, ইনসাইডে হচ্ছে 0, যেহেতু ইনসাইডে একটা গোলীয় খোলক যদি আহিত হয়, এবার ভিতরে যদি আমি এখানে যদি আমি বার করতে চাই, মনে করলাম যে x2 e এর মান, তো এখানে কি করব আমরা, গাউসের সূত্র কি বলছে, এখানে ফ্লাক্সই বেরোবে না এখান থেকে, কারণ সব বাইরে বাইরে আছে। এর ভিতরে গাউসিয়ান তরল যদি হয়, এর ভিতরে তো কোনো আধানই নেই, আধান 0, তো আধান 0 মানে কি, ফাইয়ের মান হচ্ছে 0 বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু 0। আমার ফ্লাক্স ম্যাথমেটিক্যালি যতই আসুক না কেন ই দিয়ে, তো ই ইজ ইকুয়াল টু আলটিমেটলি 0ই আসবে। তাই গোলীয় আহিত গোলীয় খোলকের অভ্যন্তরে মোট তড়িৎ ক্ষেত্র 0। আজকের জন্য এ পর্যন্তই, থ্যাংক ইউ।